প্রিয় দর্শক, সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আমি রেজানুর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন শরীফুজ্জামান শরীফ। কেমন আছেন? ভালো আছি। নাগরিক সংহতির সাধারণ সম্পাদক আপনি। পত্রপত্রিকায় আলোচনার পরে এটা নিয়ে একটু আলাপ করব, কিন্তু তার আগে শিরোনামগুলো একটু পড়ে শোনাই আপনাকে। প্রথম আলোর শিরোনাম, তিস্তা বাঁচাতে উত্তরের 5 জেলায় অবস্থান, তিস্তা নদী রক্ষা আন্দোলন। জুলাই গণঅভ্যুত্থান, আহতদের শাহবাগ মোড় অবরোধ, যানজটে ভোগান্তি। বিএনপি ও জামায়াতের ডাকে দোটানা ইসলামী দলগুলো। দৈনিক সমকাল, খুশি করতে না পারলেই কপাল পড়ে মিলারের, বন্ধুত্ব করতে হলে ভারতকে তিস্তার পানি দিতেই হবে, লালমনিরহাটে মির্জা ফখরুল। দৈনিক যুগান্তর, নেপথ্যে ফ্যাসিস্টের দোসররা, গার্মেন্টস শিল্পে পরিকল্পিত অস্থিতিশীলতা। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিন, সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ। দৈনিক কালের কণ্ঠ, বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনূস। জাগোবাহে তিস্তা বাঁচাই স্লোগানে তিস্তা পারে লাখো মানুষের সমাবেশ। 63 বিশ্ববিদ্যালয়ে ভারাক্রান্ত ঢাকা। দৈনিক ইত্তেফাক, দুর্নীতি ধামা চাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা। বাংলাদেশ প্রতিদিন, 1000 কোটি লুটের আয়োজন। ইউনূস মোদি কথা হবে বিমস্টেক সম্মেলনে, বিশ্বে বাংলাদেশকে নতুন মর্যাদা দিলেন ডক্টর ইউনূস। মানব জমিন, শিক্ষার জঞ্জাল ঘোচাতেই না বিশ্বাস, নেতৃত্ব চূড়ান্ত, টানাপোড়েন কাটেনি। আমার দেশ, সামিটের দখলে ইন্টারনেট খাত। তিস্তা প্রকল্পে পাল্টে যাবে উত্তরের 2 কোটি মানুষের জীবনযাত্রা। পানির ন্যায্য হিস্যা চেয়ে তিস্তা পারে জনতার ঢল। দেশ রূপান্তর, জাগোবাহেই উচ্চকিত তিস্তা পার। টাস্কফোর্সের সুপারিশ নিয়ে সংশয়। নির্বাচন দেরি হলে ষড়যন্ত্র বাড়তে থাকবে, তারেক রহমান বলেছেন। খবরের কাগজ, আগে ছিল অনাস্থা, এখন ভয় কম। আস্থা ফেরানোর প্রাণান্তকর চেষ্টা। রোজায় পণ্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। দৈনিক করতোয়া, পানির ন্যায্য হিস্যা দাবি। বৈষম্য বিরোধীদের একাংশের নেতৃত্বে নতুন ছাত্র সংগঠন। কালবেলার শিরোনাম, ঠিকাদারিতে ম্যানেজ মাস্টার ওয়েস্টার্ন ইঞ্জিনিয়ারিং, কিছু ধারায় জরিমানা 5 গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব। দৈনিক জনকণ্ঠ, ডিজিটাল দেশ গড়ার নামে 1000 কোটি লুটপাট। এ মাসের শেষ সপ্তাহে ছাত্রদের নতুন দল ঘোষণার সম্ভাবনা। নাহিদ হচ্ছেন আহ্বায়ক, আক্তার সচিব। রূপালী বাংলাদেশ, সিন্ডিকেটে বিমান টিকিটে মূল্য বেড়েছে 50%। যুগপৎ সঙ্গীতের নিয়ে জোট করবে বিএনপি। শরীফ, আপনি শিরোনাম শুনলেন। মানব জমিনের জন্মদিন ছিল 15 তারিখ, 27 থেকে 28 পা, এবং পবিত্র শবে বরাত উপলক্ষে কোনো আনুষ্ঠানিকতা ছিল না। আজকে তারা একটা বিশেষ সংখ্যা প্রকাশ করেছে এবং এখানে তাদের প্রথম শিরোনাম আজকে দিয়েছে, চ্যালেঞ্জ উতরে 27 পার করছে মানব জমিন, আর শিক্ষার জঞ্জাল ঘোচাতেই না বিশ্বাস। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাদেরকে। আপনি শেষটা দিয়ে যেটা শুরু করলেন, মানব জমিনের জন্মদিনে এই পরিবারকে শুভেচ্ছা জানাই। এবং আপনি খেয়াল করেছেন যে অনেকগুলো চ্যালেঞ্জের মধ্যে থেকেও মানব জমিন পত্রিকাটি গত যে গণতান্ত্রিক আন্দোলন, বাংলাদেশের অনেকগুলো জায়গায় তারা মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে এবং কতগুলো এক্সক্লুসিভ তথ্য, সংবাদ, ফিচার এগুলো মানুষের সামনে নিয়ে আসছে। আমরা আশা করছি যে মানব জমিনের এই যে সাহসী পথ চলা, এটি অব্যাহত থাকবে এবং আমাদের সমাজে গণমাধ্যম যে অবারিত স্বাধীনতা ভোগ করে না, ক্ষমতার দৃশ্যপট পরিবর্তন হয়ে যাওয়ার পরেও এটিও কিন্তু মানব জমিন, বিশেষ করে আমাদের প্রিয় মতি ভাই গত কয়েকদিন ধরে বলছেন, এবং আমি মনে করি যে মানব জমিন পরিবার এবং মতি ভাই, মতিউর রহমান চৌধুরী সুস্থভাবে তারা এই টিমটিকে লিড করুক এবং তিনি মানুষের কণ্ঠস্বর হয়ে উঠুক। মানব জমিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। এই যে জুলাই গণঅভ্যুত্থান, প্রায় প্রত্যেকটা দিন শাহবাগ
ঢাকা শহরের হার্ট, এবং সেখানে 5 জন 10 জন মানুষ দাঁড়িয়ে গেলেই পুরোটাই যানজট হয়ে যাচ্ছে, এবং গতকালও এই অবস্থার সৃষ্টি হয়েছিল। এবং শিক্ষকদের আন্দোলনও চলছে, জলকামান ফেলা হচ্ছে, তারা আবার যাচ্ছে না। এই যে আন্দোলনে ঢাকা শহর স্থবির হয়ে যাচ্ছে। কিন্তু আমার একটি ছোট্ট প্রশ্ন, জিজ্ঞাসা, সরকার বলছে যে যারা জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়েছে তাদের 20,000 15,000 করে মাসিক ভাতা দেওয়া হবে, সেই সিদ্ধান্ত হয়েছে। তাহলে তারপরেও কেন আন্দোলনটা হচ্ছে? ভেতরে কি ঘটনা? ধন্যবাদ। জুলাইয়ের গণ অভ্যুত্থানটার সামনের কাতারে যারা লড়াই করেছে তারাই তো গুলিবিদ্ধ হয়েছেন, তারাই তো শহীদ হয়েছেন। অর্থাৎ এখানে সব থেকে স্যাক্রিফাইস যারা করেছেন, সাহসী ভূমিকা যারা নিয়েছেন, তারা প্রায় প্রতিদিন রাস্তায় নামতে বাধ্য হচ্ছেন। একজন স্বজন কখনোই রাস্তায় এসে বসে থাকতে চায় না, পরিস্থিতি তাকে ওই জায়গাটা নিয়ে যায়। গতকালকে তারা যে অভিযোগটি তুলেছেন, চিকিৎসার ক্ষেত্রে তাদের মধ্যে বৈষম্য হচ্ছে। মানে এখানেও যে বৈষম্য? হ্যাঁ, চিকিৎসা দেওয়ার ক্ষেত্রে A, B, C 3টি ক্যাটাগরিতে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং C ক্যাটাগরিতে যারা আছেন তারা অনেকগুলো বৈষম্যের অভিযোগ তুলেছেন, এবং তারা এর বাইরে আরো কতগুলো গুরুতর অভিযোগ তুলেছেন। আচ্ছা, চিকিৎসার ক্ষেত্রে ক্যাটাগরি হবে কেন? মানে এটা আহতদের হ্যাঁ এর উপরে নির্ভর করে তারা এই জায়গা থেকে কতগুলো গুরুতর অভিযোগ তুলেছেন, এবং এই অভিযোগগুলো তারা কয়েকদিন ধরে তুলছেন। তারা বলছেন যে তাদের আহত হওয়া বা তাদের স্বজনের নিহত হওয়ার পরেও একটা অংশ তাদেরকে নিয়ে ব্যবসা করছেন। তারা এখান থেকে টাকা নিয়ে বিয়ে শাদীর থেকে শুরু করে বিলাসী জীবনযাপন ইত্যাদি ইত্যাদি করছেন। এই অভিযোগটি প্রায় প্রতিদিনই আসছে। আর আমি এখানেও দেখতে পাচ্ছি যে একটা উঁচু স্তর, একটা নিচু স্তর, কতগুলো নেতাকে দেখছি একেবারে চকচকে ড্রেস, এটি এখানে আছে, এবং আহতরা প্রায় প্রতিদিন সেই জায়গা থেকে আবার কোথাও কোথাও দেখা যাচ্ছে যে আহতরা ওই শহীদ মিনারে যাচ্ছেন, বক্তৃতা করছেন, কেউকে আঘাত করছেন, আবার সেখান থেকে এসে হাসপাতালে জন্মদিন করছেন। অর্থাৎ পুরো ব্যবস্থাপনার যে জায়গাটা, সেই জায়গাটা সরকার এখন পর্যন্ত প্রপারলি ডিল করতে পারেনি। যদিও এই গণ অভ্যুত্থানের বেনিফিশিয়ারি যদি বলি আমরা সবাই, সরকার থেকে শুরু করে ছাত্র নেতার থেকে শুরু করে এই যে আমলারা প্রমোশন পাচ্ছেন, বাড়ির থেকে ডেকে এনে যাদেরকে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে, এবং তারা স্বীকারও করছেন। গত কয়েকদিন আগে একটা মেট্রোপলিটন পুলিশের কমিশনার তিনি বললেন যে আমার জীবন তো শেষ হয়ে গিয়েছিল, আমি তো আপনাদের কারণে এখানে বসেছি। তো তাদের কারণে এখানে বসেছেন, কিন্তু তাদের প্রতি যে দায়িত্বটা আছে আমি পরিষ্কার দেখতে পাচ্ছি সেই দায়িত্বটা পালন করা হচ্ছে না। এদের জন্য সব থেকে সংবেদনশীল হওয়ার কথা যাদের ছাত্র নেতাদের, কারণ ডাকটা তো তারা দিয়েছিলেন। তাদের মধ্যেও আমি কখনো কখনো বিভ্রান্তি দেখছি, তাদের মধ্যেও কখনো কখনো হয়তো এই বিষয়টিকে একটু কম গুরুত্ব দিয়ে অন্যান্য এজেন্ডার দিকে গুরুত্ব দিতে দেখছি। আবার সরকারের যে জায়গাটা, সেখান থেকেও সরকার প্রপারলি একটা করতে পারছে না। বিশেষ করে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা, যদিও তাকে সিলেকশনের ক্ষেত্রে পুরো দায়টাই, মানে এটি সিলেকশনটা আমাদের প্রধান উপদেষ্টা, তিনি ভালো জানেন যে তার এফিসিয়েন্সি, তিনি কতটুকু সার্ভ করতে পারছেন। তবে আমি যেটা মনে করি যে এর ভেতর থেকে গণ অভ্যুত্থানের সব থেকে চ্যাম্পিয়ন যারা, তাদের প্রতি যে অবহেলা, অবজ্ঞা এবং তাদের কাছ থেকে যে অভিযোগগুলো আসছে, এটা আমাদের জন্য খুবই লজ্জার। অবশ্যই অবশ্যই লজ্জাজনক, কারণ তারাই তো আন্দোলন করেছিল। অবশ্যই ডিসি সম্মেলন হচ্ছে এবং প্রতি বছর এই সম্মেলনটি হয়। এবারের সম্মেলনে অন্যরকমের একটু অনুভূতি। করের আওতায় আসছেন গ্রামের ব্যবসায়ী শিক্ষক, এবং এটা তো যৌক্তিক যে যেখানেই থাকুন না করের আওতায় তো আসবেন যিনি ব্যবসা করেন। সিন্ডিকেটের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ এবং দুর্নীতির সঙ্গে আপোষ করার প্রতিজ্ঞা ডিসিদের, দুর্নীতি চাপা না দিতে ডিসিদের প্রতি নির্দেশনা। খুবই ভালো ভালো কথা। আমাদের এখানে কথাগুলো খুব ভালো ভালো হয়। আপনি খেয়াল করে দেখবেন যে আমরা অনেক সময় সিদ্ধান্ত নিই। গতকালকে একটা সিদ্ধান্ত এসেছে, এই যে বৈষম্য নিয়ে কথা হচ্ছে। আচ্ছা, আমি বলতে চেয়েছিলাম মানব জমিন যে লিডটি করেছে খুবই অ্যাপ্রোপ্রিয়েট। এই গণঅভ্যুত্থানটা হয়েছে চাকরির ক্ষেত্রে বৈষম্য নিয়ে। শুরুটা করেছে কোটা, শুরুটা করেছে কারা? শিক্ষার্থীরা। তাহলে আপনার ফার্স্ট প্রায়োরিটি ছিল শিক্ষার ক্ষেত্রে যে বৈষম্যগুলো আছে, গ্রামের সাথে শহরের এক অঞ্চলের থেকে আর এক অঞ্চলের। আমাদের এখানে 15টার মতন সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা নিয়ে কোনো সংস্কার কমিশন হয়নি। তার অর্থ হচ্ছে আপনি পুরো বিষয়টাকে ওভারলুক করছেন। এক,
দ্বিতীয়ত হচ্ছে, আপনি হয়তো ভুলে যাবেন, আমি জাস্ট ছোট্ট করে এই প্রসঙ্গে আপনাকে একটা জিনিস ধরাই দেই। ছাত্ররা কিন্তু সড়কের নৈরাজ্যের বিরুদ্ধে প্রথম আন্দোলন শুরু করেছিল। আপনি কি খেয়াল করেছেন যে অলরেডি আরেকটি আন্দোলন শুরু হয়েছে, আমার ভাড়া আমি যা চাইবো তা আপনাকে দিতে হবে, আমি মিটার মানি না। আমি গতকালকে একটা টেলিভিশনে এই বিষয়টি নিয়ে এসেছিলাম, এ ব্যাপারে কিন্তু কারো কোনো রিয়াকশন নাই। আমি ওই জায়গাটাই, তার আগে আপনাকে আমি জিজ্ঞেস করি, বা দর্শক যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করি, আপনি বাংলাদেশের পরিবেশ উপদেষ্টার নাম বলতে পারেন, আপনি আইন উপদেষ্টাকে বলতে পারেন, আচ্ছা কয়জন আমরা যোগাযোগ উপদেষ্টার নাম জানি? কয়জন বলতে পারি? কারণ হলো আপনাকে যে দায়িত্বটা দেয়া হয়েছে, আপনার কতগুলো অ্যাক্টিভিটি আমি দেখতে চাই। আমরা এই জায়গাটায় দৃশ্যমান, আমরা এই জায়গাটায় দৃশ্যমান কিছু দেখছি না যোগাযোগের ক্ষেত্রে আর শিক্ষার ক্ষেত্রে। অথচ এই ছাত্র নেতারাই কিন্তু তাদের কণ্ঠ থেকে প্রথম এই দাবিটা ওঠা উচিত ছিল, কিন্তু তারা তার থেকে আরও বড় স্কেলে, লার্জ স্কেলে সারা দেশের ভাগ্য পরিবর্তনের জন্য চেষ্টা করছেন। তবে আমি মনে করি যে ছাত্রনেতা হিসাবে তাদের প্রথম জায়গাটা ছিল শিক্ষা প্রতিষ্ঠান। এখন পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বই নেই, ওই যে যেটা বললাম আগামী এক মাসে বই, এবং আগামী এক মাসে আপনি দিতে পারবেন, এটা তো আপনি একটা মানে কৌশলের খেলা খেলেছেন। 1 তারিখ থেকে রোজা শুরু হবে, 1 মাস বন্ধ থাকবে, 1 মাসের মধ্যে আপনার কাছে তো কেউ বই নিতে আসবে না। সুতরাং আপনি একটা লম্বা সময় পেয়েছেন। আপনি বলেছিলেন যে ফেব্রুয়ারির মধ্যে দিবেন, আপনি হয়তো এটা জানতেন যে ফেব্রুয়ারির মধ্যে দিতে পারবো না, তো ঠিক আছে একটু অপেক্ষা করি, তারপরে রমজান আসবে, জুলাই মাসে আমরা দিব। হ্যাঁ, না দিলেও কোনো কিছু করার নেই। তারা যদি বই নাও দেন, এই শিক্ষার্থীরা এসে তো তাদেরকে কিছু করতে পারবেন না, কারণ এদের ওই ধরনের শক্তি সামর্থ্য নেই। এখানে অল্প কয়েকজন মানুষ যদি আপনার দাপটের মানুষ হন, আপনি কোথাও গিয়ে দাবিটা করেন, সংখ্যা যাই হোক না কেন, আপনি অনেক কিছু করতে পারবেন। 20-22 জন শিক্ষার্থী একটা টিওনোর কাছে গিয়ে বলছেন আপনি ফ্যাসিবাদের দালাল ছিলেন, কালকে থেকে আপনি অফিসে আসতে পারবেন না। টিওনো দুধে তো আর তুলসী পাতা, আমি সেটি বলছি না। অপরাধ, তার অনেক অপরাধ থাকতে পারে, কিন্তু একটা রাষ্ট্র যখন সরকার দায়িত্ব গ্রহণ করে, তখন এটি হচ্ছে ওই আইনের সাথে কোনোভাবে যায় না, সভ্যতার সাথে যায় না, এটি আপনি করতে পারেন না। আপনি যত ক্ষমতাশালী অপরাধ থাকে সেটা সরকারের কতগুলো প্রসিডিউর আছে, একজন আমলাকে, একজন কর্মকর্তাকে, অথবা সরকারের বাইরে যে কোনো বিষয়, এটি তো আপনি আইন হাতে তুলে নিচ্ছেন। আপনার পছন্দ হলো না, রেজা ভাই আপনাকে আমার পছন্দ হলো না, আমি 10-15 জন বন্ধু বান্ধব নিয়ে এসে বললাম যে আপনি ফ্যাসিবাদের দোষর ছিলেন, আপনার ঢাকা মহানগর নাট্য উৎসব আপনার পছন্দ হলো না, আপনি যে বন্ধ করলেন। অর্থাৎ আইনের শাসনের বদলে শাসকের আইন, যেটি গত 15 বছর শেখ হাসিনা করেছিলেন, আমরা অনেকগুলো জায়গায় তার আবার সেই বিষয়গুলোকে দৃশ্যমান দেখছি, অথচ আমরা এটি চাইনি। আমি সরকারের সিদ্ধান্তের জায়গাটা বলছি। গতকালকে একটা সিদ্ধান্ত হয়েছে, মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়, এটা নিয়ে হাসাহাসি হচ্ছে যে তারা রোজার সময় ঢাকা শহরের বিভিন্ন স্পটে ওই দুধ, ডিম, মাংস ইত্যাদি বিক্রি করবেন। তো সাথে তারা একটা সিদ্ধান্ত নিয়েছেন, জুলাই অভ্যুত্থানের সময় যে সমস্ত জায়গায় বেশি বিক্ষোভটা হয়েছে, বেশি মানুষ অংশগ্রহণ করেছে, সেই স্পটগুলো প্রায়োরিটি পাবে। আচ্ছা বলেন তো, একটা রাষ্ট্র এই ঘোষণাটি দিয়ে কি মানে বাজার ব্যবস্থাপনা করতে পারে? এটাও কি বৈষম্য না? আপনি মানে হাস্যকর কতগুলো সিদ্ধান্ত। এর আগে ইলিশ মাছ আমাদেরকে না খাইয়ে আমরা রপ্তানি করব না, আমাদের কাছে কি ইলিশ মাছ খাওয়াতে পেরেছে? সুলভে কি ইলিশ মাছ পাই আমরা? ছোট অনুষ্ঠান, এই কাজগুলো তো করা উচিত না। ছোট অনুষ্ঠান আরো কয়েকটা বিষয়ে আলোচনা করতে চাই, যেটা খুব গুরুত্বপূর্ণ। জাগো বাহে কণ্ঠে সবাই, সেই যে অবস্থান, এবং এখানে গতকাল 5 জেলার মানুষ একসাথে হয়েছে তিস্তা বাঁচাও নিয়ে, এবং এখানে ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বন্ধুত্ব চাইলে তিস্তার পানিটা দেন। কালকে রাত্রে আমি এই অনুষ্ঠানটার সাথে যুক্ত ছিলাম। আচ্ছা, এই যে আন্দোলনটা হচ্ছে তার যে সমন্বয়ক বিএনপি নেতা আসাদুল হাবিব দুলু, তিনিও আমার সাথে যুক্ত হয়েছিলেন একটা টক শোতে। তো এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা হয়েছে, তারা তাদের জায়গা থেকে এই আন্দোলনটা সাড়া ফেলেছে। আমি মনে করি যে রাজনৈতিক দলগুলোর, যদিও এই আন্দোলনটি বিএনপির দলের ব্যানারে হচ্ছে না, তারা একটা জেনারেল মানুষের একটা প্ল্যাটফর্ম তৈরি করে সেখানে তারা বক্তৃতা দিয়েছেন, তারা অংশগ্রহণ করেছে এবং তারা তাদের সর্বোচ্চ প্রায়োরিটিটা দিচ্ছেন। এর ভেতর থেকে আমি ইতিবাচক কয়েকটা জায়গা দেখি। এর যেহেতু দাবিটা আপনি ইন্টারন্যাশনালি তুলে ধরছেন, ভারতের কাছে তুলে ধরছেন, আন্তর্জাতিকভাবে তুলে ধরছেন, আবার এর ভেতর থেকে বিএনপির বিরুদ্ধে যে প্রচারটা বা অপপ্রচারটা আছে, যে বিএনপি শুধু ইলেকশন করে, এর বাইরে এসে
তারা যে পাবলিক ইস্যুতে তারা যে কনসার্ন এবং তারা যে যুক্ত হচ্ছে, এটি একটা গুরুত্বপূর্ণ, এর জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। একই সাথে আমি এটাও আপনাকে মনে করিয়ে দেই যে আমাদের এই ধরনের বিষয়গুলো বেশিরভাগ ক্ষেত্রে রাজনীতির ইস্যু হয়ে যায়। যারা এই কথাগুলো বলি তারা অনেক সময় কিন্তু এই ইস্যুগুলো আমাদের হাতেই থাকে। বাংলাদেশের পাওয়ার পলিটিক্সে অনেকেই কিন্তু শীর্ষে থাকে, যদিও তখন যে বার্গেনিংটা দরকার সেই বার্গেনিংটা আমরা ভুলে যাই। তো আমি মনে করি যে এই সময়ে যে সরকারটা আছে তাদের পক্ষে খুব বেশি এই ইস্যুটাকে প্রসিড করাটা সম্ভব না, মানে সময়ের কারণে। তবে বিএনপি ইস্যুটাকে পিক করুক, সরকারও কতগুলো জায়গায় দেখছি ভারতের সাথে আগে যে নতজানু যে অবস্থানটা ছিল সেখান থেকে অনেকটা আত্মমর্যাদা নিয়ে দাঁড়ানোর চেষ্টা করছে, অ্যাপ্রিসিয়েট করি। একই সঙ্গে মনে করি যে ওই অঞ্চলের মানুষের এই যে অভিব্যক্তিটা, তার সাথে ভারতের মধ্যেও কিন্তু শুভবোধের অনেক মানুষ আছেন যারা প্রতিবেশীর প্রতি এই যে অন্যায় অত্যাচার অবিচার, আপনার মনে থাকার কথা 96 সালে আইকে গুজরাল যখন ভারতের প্রধানমন্ত্রী, খুব দুর্বল একটা সরকার, বামপন্থীদের সাপোর্টে তারা ছিল, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তখন জ্যোতি বসু সহ একটা গ্রুপ মিলে তারা ওই চুক্তিটা করিয়েছিল। যদিও চুক্তি অনুযায়ী আমরা পানি পাইনি, কিন্তু তারা বলেছিল যে প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখা, তার অধিকারকে স্বীকার করা হচ্ছে আমাদের দায়িত্ব। মমতা ব্যানার্জি বাধা দিচ্ছেন, সেখানকার যে বামপন্থী যারা যে দলগুলো আছে তারা এই ব্যাপারে, বাংলাদেশের ব্যাপারে যথেষ্ট সংবেদনশীল। আমি মনে করি যে উভয় দেশের ভেতর থেকে যদি শুভবোধের মানুষগুলোকে দাঁড় করিয়ে বলানো যায় যে বড় প্রতিবেশী দেশ হিসাবে ভারত যে কাজটি করছে এটি অন্যায় কাজ করছে, এটি শুধুমাত্র মমতা ব্যানার্জির অনিচ্ছায় হচ্ছে আমি এটি মনে করি না, এটি হচ্ছে একটা পলিটিক্স। মমতা ব্যানার্জি বা বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনিচ্ছায়ও ভারতের কেন্দ্রীয় বিজেপি সরকার অনেক সিদ্ধান্ত নিয়েছে। সুতরাং এখানে মমতা ব্যানার্জিকে সামনে দেওয়া মানে হচ্ছে এর ভেতর থেকে মমতা ব্যানার্জির পলিটিক্সটাকেও সার্ভ করা হলো, বিজেপির পলিটিক্সটাকেও সার্ভ করা হলো। আমরা এই যে প্রতিবেশীর অধিকার নিয়ে, এটা কিন্তু দয়া না, অধিকার নিয়ে এই যে মস্করা অথবা ছেলে খেলা অথবা সটতা, আমি এই শব্দটাই ব্যবহার করব, এটি ভারতের বন্ধ করা উচিত। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা যে বিষয়টি শেষে আলোচনা করলাম, তিস্তা বাঁচাও, জাগোবাহে কণ্ঠে সভায়, এই যে আন্তরিক স্লোগানটি, এটা এই 5 জেলার মানুষের জন্য জীবন মরণ লড়াইয়ের সংগ্রাম। তিস্তায় কখনো পানি বাড়লেই একেবারে নিদারুণ কষ্টটা শুরু হয়, আর খরার সময় পানি থাকে না। কি হবে এই এলাকার মানুষজনের জীবন মানের? প্রতিবাদ উঠেছে তিস্তা বাঁচাও, আসলেই তিস্তাকে বাঁচাতে হবে এবং সাথে সাথে এই অঞ্চলের মানুষগুলো বাঁচবে। আমরা আশা করি এ ব্যাপারে একটি সন্তোষজনক সমাধান হবে। ভালো থাকবেন, আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে। খোদা হাফেজ।